সম্মানিত দর্শক, আমরা সবাই জানি যে আমাদের দেশের অর্থনীতি খুব খারাপ অবস্থার মধ্যে আছে। কিন্তু সত্যিকার অর্থে অর্থনীতিটা আসলে কতটা খারাপ অবস্থার মধ্যে আছে সে বিষয়টা হয়তো ইন ডিটেইলস আমরা অনেকে জানি না, অনেকে ভাবি না বা অনেকে বোঝারও চেষ্টা করি না। আমি যতটুকু জানি, যতটুকু বুঝি সেই বিষয়গুলো আপনাদেরকে ধীরে সুস্থে খুব সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, দেশের জন্য, পুরো আমাদের সমাজ ব্যবস্থার জন্য। আপনারা জানেন যে মানুষের হাতে অর্থ না থাকলে মানুষ পশু হয়ে যায়। দরিদ্র মানুষের ঈমান নষ্ট হয়ে যায়। অভাবের তাড়নায় মানুষ সবকিছু করে, নিজের স্ত্রীকে বিক্রি করে, সন্তানকে বিক্রি করে, নিজের কিডনি, হার্টের বাল্ব, রক্ত থেকে শুরু করে এমনকি জীবনটা পর্যন্ত বিক্রি করে দেয়। এই হলো অর্থ। কাজেই একটা রাষ্ট্রের অর্থ এতটা গুরুত্বপূর্ণ যে এই অর্থের জন্য কখনো কখনো কোনো রাষ্ট্র পাগল হয়ে যায়, রাজা নিজের জীবন বাজি ধরে অন্য রাষ্ট্র আক্রমণ করে কেবলমাত্র সেই রাষ্ট্রের ধনসম্পদ লুণ্ঠন করার জন্য। ধরুন সুলতান মাহমুদ ১৭ বার গজনি থেকে ভারতবর্ষ এসেছেন এবং আক্রমণ করেছেন। তার উদ্দেশ্য ছিল লুণ্ঠন করা, এদেশের ধনসম্পদ লুণ্ঠন করা। তো এই যে তার গজনি, তার হীরাত, তার কান্দাহার, এ সকল শহরের জন্য তিনি যে ভারত থেকে ধনসম্পদ নিয়ে গেছেন, এই কাজ করতে গিয়ে তিনি মারাও যেতে পারতেন। এখন ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ করছেন, মূল কারণ অর্থনীতি। ইয়ামেনে যে যুদ্ধ চালাচ্ছে সৌদি আরব, মূল কারণ অর্থনীতি। আপনি যদি ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ ধরেন, সেটাও কিন্তু অর্থনীতি। কাজে আমরা ওই সকল দেশে যে অর্থনৈতিক সংকটগুলো রয়েছে, ইরানের যে সংকট, আমেরিকার যে সংকট, তার চেয়ে ১০০০ গুণ সংকট নিয়ে আমরা যদি নিশ্চিন্তে ঘুমাই, সতর্ক না হই, যার যার অবস্থা থেকে যদি নিজেদেরকে যে সম্ভাব্য পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য প্রস্তুত না করি, তাহলে প্রলয় থেমে থাকবে না। সবার আগে বলি যে আমাদের অর্থনীতির দুটো ধারা আছে। একটি হলো সামষ্টিক, আর একটি হলো ব্যষ্টিক। যখন ক্ষুদ্র পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে যে অর্থনীতিটা পরিচালিত হয়, আর রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে যখন একটা অর্থনীতি পরিচালিত, এইভাবে সামষ্টিক এবং ব্যষ্টিক দুভাবে ভাগ করা হয়। এরপর আরেকটা ভাগ আছে, যেমন মাইক্রো ইকোনমি, মানে গ্রামের একেবারে প্রান্তিক জনগোষ্ঠী, ধরুন যারা ভিক্ষা করছে, ঘর ঝাড়ু দিচ্ছে, এমনকি ছিনতাই করছে, চুরি ডাকাতি করছে, প্রান্তিক পর্যায়ের, মানে এনি সেটা অপরাধ হোক, যে কোনোভাবে হোক, অর্থনীতির যে কোনো কর্মকাণ্ড, ওটাকে আপনি মাইক্রো ইকোনমির মধ্যে ধরতে পারেন। আরেকটা হলো কর্পোরেট ইকোনমি। বড় বড় শিল্প গ্রুপগুলো যারা একটা কর্পোরেট কালচার গড়ে তুলেছে, তারা যে অর্থনীতিটা নিয়ন্ত্রণ করে সেটাকে বলা হয় কর্পোরেট অর্থনীতি। আরেকটা হলো ন্যাশনাল ইকোনমি, জাতীয় অর্থনীতি। সেই জাতীয় অর্থনীতি যেটাকে আপনি জিডিপি বলেন, জিএনপি বলেন, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলেন, বা জিডিপি যেটা বলেন, বা একেবারে ন্যাশনাল কনজিউম, আমরা যেটা খাই, ভোক্তা, এগুলো সবই জাতীয়র মধ্যে পড়ে। আর একটা হলো রাষ্ট্রীয় অর্থনীতি, মানে সরকারের অর্থনীতি, রাষ্ট্রের অর্থনীতি, এগুলো মোটামুটি ভাগ। এখন একটা দেশে যখন অনেকগুলো অর্থনীতি এভাবে ধরেন, আবার সেগুলো যদি আপনি সাব সেক্টর করেন, কৃষি করেন, কুটির শিল্প করেন, বৃহৎ শিল্প করেন, ট্রেড অ্যান্ড কমার্স করেন, মানে এরকম অন্ততপক্ষে আপনি অর্থনীতিকে ১০০টা ভাগ করতে পারেন, যে সূত্র থেকে আমরা টাকা পাই, রাষ্ট্র টাকা পায়, দেশ চলে, বিদেশ চলে, আমরা বৈদেশিক ঋণ মানে পরিশোধ করি এবং বিদেশ থেকে ঋণ পাই, ওইগুলোর মানে। এখন এই জায়গাগুলোতে আমরা আসলে কেমন আছি? অ্যাজ এ হোল আপনি যদি ধরেন একেবারে মাইক্রো লেভেলে প্রান্তিক জনগোষ্ঠী, এই গত ২ বছরে বাংলাদেশে কত হাজার শিল্প কলকারখানা বন্ধ হয়েছে, এবং এটা কতটা ভাইরাস আকারে ছড়িয়ে পড়েছে আপনি
প্রতিটি শিল্প কলকারখানা এলাকাতে যদি যান, আপনি দেখবেন রীতিমতো কান্নার রোল। অলমোস্ট প্রতি মাসে ২-৪টা করে শিল্প কলকারখানা বন্ধ হচ্ছে। ২০০, ৫০০, ৫,০০০, ৬,০০০, ১০,০০০ লোক কর্মহীন হয়ে পড়ছে। এর সঙ্গে বিদ্যুৎ বিভাগ জড়িত, মানে বাড়িওয়ালা জড়িত, বস্তির মালিক জড়িত, পাড়া মহল্লার দোকানদার জড়িত, ওয়ার্কার জড়িত, সব জায়গাতে রীতিমতো কান্নার রোল। যেমন ধরুন আপনি এর বাড়ি সাভারে, গাজীপুরে। এখন সেখানে আপনার একটা বাড়ি আছে বা আপনি থাকেন। আপনি গার্মেন্টস ওয়ার্কারদের ভাড়া দেন, অথবা আপনার বাসার কাজকর্ম করার জন্য যে মেয়েটা কাজ করছে, তো এখন সেই মেয়েটা আপনি গিয়ে দেখবেন গত কয়েক মাসে কত হাজার এই কর্মী মানে তারা চাকরি হারিয়েছে। ফলে ওখানে যারা বাড়ি ভাড়া দিয়ে জীবন পরিচালনা করেন তাদের অবস্থা শেষ। ওখানে পল্লী বিদ্যুৎ, এই যে এখন পল্লী বিদ্যুৎ আমরা এই যে বিদ্যুতের উৎপাদন করতে পারছি না, এর কারণ হলো পল্লী বিদ্যুৎ হাজার হাজার কোটি টাকা বকেয়া পড়ে গেছে বিভিন্ন শিল্প কলকারখানার কাছে, তারা সেই টাকা দিতে পারছে না। জরিমানা হচ্ছে, ওইটা হচ্ছে, হোয়াট এভার, মামলা হবে, মোকদ্দমা হবে, কিন্তু টাকাই তো দিতে পারছে না। ব্যাঙ্কগুলো দেলিয়ে হয়ে যাচ্ছে কেন? বিকজ ব্যাংক যে লোন দিয়েছিল সেই লোন সে রিপে করতে পারছে না। যে করবে সে মনের দুঃখে কখনো মরে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, হার্ট কিডনি নষ্ট হয়ে যাচ্ছে, শেষ সম্বল বিক্রি করে যারা বেশি বড় তার দেশের বাইরে চলে যাচ্ছে, আর বাংলাদেশে যারা আছে তারা রুগ্ন শুগ্ন হয়ে পড়ছে। এর ফলে কি হলো, প্রান্তিক লেভেল, মধ্যবিত্ত, এখন তো আমাদের মধ্যবিত্ত যারা শ্রেণী আছে তারা বলতে গেলে হারিয়ে যাচ্ছে। উচ্চবিত্ত শ্রেণী রীতিমতো ভিক্ষুকে পরিণত হয়েছে। ফলে সরকার যে সকল সেক্টর থেকে রেভিনিউ কালেকশন করে, আমদানি থেকে, রপ্তানি থেকে, ভূমি ব্যবস্থা থেকে, বাৎসরিক যে আয়কর থেকে, ইনকাম থেকে, এরপর সরকার আরও কিছু সেবা দেয়, সেই সেবার মাধ্যমে তারা যে রেভিনিউটা আর্ন করে, সেই রেভিনিউটা গত ২ বছরে শেখ হাসিনার জমানার চাইতে কাগজে কলমে আমার ধারণা অর্ধেকে নেমে আসছে। আবার অন্যদিকে গত ২ বছর বা ৩ বছরে সরকারের যে ব্যয়, সেই ব্যয়টা ১.৫ গুণ থেকে দ্বিগুণ হয়ে যাচ্ছে। বৈদেশিক ঋণের চাপ ক্রমশ বেড়ে যাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে, জনগণের যে আমানত, সেই আমানতটা তারা সরকারি বন্ডে, ট্রেজারি বন্ডে, ডাকঘর সঞ্চয় ব্যাংকে, বিভিন্ন শিডিউল বা কমার্শিয়াল ব্যাংকে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তারা সেই টাকাটা রাখে। এখানে যে কি পরিমাণ ধস নেমেছে, অনেকগুলো ব্যাংক না হলেও ৩ থেকে ৪ লক্ষ কোটি টাকার আমানত তারা ফেরত দিতে পারছে না, সুদ দিতে পারছে না, মুনাফা দিতে পারছে না, আসল টাকা দিতে পারছে না, এবং অনেক মানুষ তার জীবনের শেষ সম্বল, এমনকি দেখা গেল যে প্রাইভেট ব্যাংক থেকে সে সরকারি সঞ্চয়পত্র কিনেছে, সেই সরকারি সঞ্চয়পত্রের যে ভাঙাবে বা সেই সুদটা নেবে, এটাও পারছে না প্রাইভেট ব্যাংকের ওই দেউলিয়াত্বে পড়ার কারণে। ফলে একটা বিশাল শ্রেণী, অর্থাৎ ২ থেকে ৩ লক্ষ কোটি টাকা যারা আমানত রেখেছে তাদের অবস্থা চিন্তা করেন, এখন নির্ঘুম তারা দিন কাটাচ্ছে। সরকারের যে বড় বড় কয়েকটা ব্যাংক আছে, একমাত্র সোনালী ব্যাংক ছাড়া রূপালী, জনতা, অগ্রণী, এর মধ্যে জনতা ব্যাংক সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে আছে। সরকার এগুলোকে বাঁচিয়ে রেখেছে সাবসিডিজ দিয়ে, কিন্তু আপনি কতদিন, এই নতুন সরকার আসছে, বারবার ট্রেড অ্যান্ড কমার্স করে জনগণের উপর করের বোঝা চাপিয়ে আয় বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু এটা হয়তো ১ মাস, ২ মাস, ৩ মাস, কিন্তু একটা জেনারেল যে ইনকাম গ্রোথ হবে, সেই ইনকাম গ্রোথের কোনো ব্যবস্থা বাংলাদেশে নেই। ফলে কি হলো, সরকার রীতিমতো পাগল হয়ে যাচ্ছে বা আরও পাগল হবে টাকার জন্য। এখন হয়তো স্থানীয় ব্যাংক ব্যবস্থা থেকে লোন নিয়ে মুদ্রা ছাপিয়ে, বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রা ছাপিয়ে সরকারকে সাপোর্ট দেবে। এর ফলে মূল্যস্ফীতি বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে, টাকার মূল্য কমে যাবে। যে সকল দেশে মানে এইভাবে টাকা, যেমন ইরানে এই ঘটনাটা ঘটেছে যুদ্ধের আগে, যে সেখানে দেখা গেল যে এর আগে কোরিয়াতে হয়েছিল, ব্যাংককে হয়েছিল, সিঙ্গাপুর হয়েছিল, এরকম যখন মূল্যস্ফীতি হয় এবং মুদ্রাস্ফীতি হয়, অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে যায় আর টাকার ভ্যালু কমে যায়, তখন আজকে একটা ইলিশ মাছ আপনি ধরুন, গত বছর যে ইলিশ মাছ আপনি কিনেছেন, ১ কেজি ওজনের একটা ইলিশ মাছ
টাকা করে গত বছর 2025 সনে। 26 সনে এসে এখন 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনতে আপনাকে 3000 টাকা লাগছে, তাও আপনি পাচ্ছেন না। হোয়াট ডাজ ইট মিনস? যে আপনার টাকার মূল্য অর্ধেক হয়ে গেছে। 2 নম্বর হলো যে গত বছর যে কজন মানুষ ইলিশ মাছ খেতে পারতো, এই বছর সেটা পারছে না। তো এই যে মানুষের কনজিউম কমে যাচ্ছে, মানুষ কম খেতে পারছে, ফলে তার চিন্তা কমে যাচ্ছে, শ্রমশক্তি কমে যাচ্ছে, স্বপ্ন কমে যাচ্ছে এবং বিনিয়োগ কমে যাচ্ছে। গত একটা বছরে আমি নিজে অন্ততপক্ষে 20 থেকে 25 জন যারা আমার সঙ্গে ব্যবসা বাণিজ্যে সম্পৃক্ত, যাদেরকে আমি গত 10 বছর যাবৎ চিনি, কখনোই তারা লেনদেনে এদিক ওদিক করেনি। সেই মানুষগুলো এখন পালিয়ে বেড়াচ্ছে, টাকা দিতে পারছে না, যে যার অবস্থানে রীতিমতো দেউলিয়া হয়ে পড়েছে। ঢাকা শহরে যারা বাড়ি ভাড়া দিয়ে খান, তারা বুঝতে পারছেন যে কত ধানে কত চাল। অন্যদিকে যারা বাড়ি ভাড়া দিয়ে থাকেন, তারাও বুঝতে পারছেন যে কত ধানে কত চাল। সব মিলিয়ে সরকারের যে অর্থনীতি, সেই অর্থনীতির জায়গাটা অনেকটা বলতে গেলে ছক্কা ছয়ফুরের মতো হয়ে গেছে। ছক্কা ছয়ফুরকে আপনাদের সবাই ছিলেন সিলেটের সেই প্রেসিডেন্ট সাহেব, যে কোনো নির্বাচনে এলে তিনি দাঁড়াতেন এবং সবার শেষে একেবারে সিলেট সদর যে উপজেলা, সেই উপজেলার চেয়ারম্যান তিনি জনগণ রাগ করে দিয়ে দিল। তিনি মূলত একজন ঠেলা গাড়ি, তার 2টো ঠেলা গাড়ি ছিল, সেই ঠেলা গাড়ি তিনি ভাড়া দিয়ে চালাতেন এবং মজার মজার কথাবার্তা বলতেন, কিন্তু কাজের কাজ। মানে এখন এই যুগে আমরা যাদেরকে নিয়ে ট্রল করি, ওইরকমই একজন, এখন যেমন 10 জন ট্রল করা ব্যক্তি আছে, ওই সময়টাতে সারা বাংলাদেশে হয়তো ছক্কা ছয়ফুর একজন ছিলেন। এখন আমাদের টোটাল অর্থনীতিটা ঠিক ওইরকম একটা ছক্কা ছয়ফুর পর্যায়ে চলে গেছে। আমাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক, IMF তারা ঋণ দিতে চাচ্ছে না। আবার ওদিকে IMF, ওয়ার্ল্ড ব্যাংক আগের সরকারের আমলে আমরা যে একটা মধ্যবিত্ত রাষ্ট্র, মিডল ইনকাম জেনারেটিং কান্ট্রিতে পরিণত হয়ে যাচ্ছিলাম। এখন সেই জায়গাতে আমরা চাচ্ছি যে না, আমরা এখন ওই জায়গাতে নয়, আমরা এখনও মানে নিম্নবিত্ত বা LDC, লেস ডেভেলপমেন্ট কান্ট্রিসে আমরা থাকব, যাতে আমরা ট্যাক্স বেনিফিট পাই। তো এইভাবে আসলে অর্থনীতি টানাটানি। অন্যদিকে সরকারে যারা আসছে, বেশিরভাগ লোক যেহেতু অর্থনীতির সাথে সম্পৃক্ত নয়, ভালো কোনো ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত নয়, এই অর্থনীতিটার যে চাকা, সেই চাকাটা ঠিকমতো তারা যে হ্যান্ডেল করবে বা বুঝবে, এরকম অভিজ্ঞতা সরকারের মধ্যে খুব অল্প মানুষের আছে। ফলে কি হলো, তারা মনে করছে যে এই রাষ্ট্র একটা যাকে বলা হয় রত্নভাণ্ডার, এখানে শুধু ঝাঁকি দিলেই সোনা রূপা হীরা মণি মুক্তা জহরত বের হবে। ফলে এই সরকারের অল্প সময় বা আগের সরকারের অল্প সময়, মানে 15-2 বছর, বেশিরভাগ মানুষ তারা যার যার অবস্থানে দুর্নীতি করার চেষ্টা করেছে। ফলে একেবারে একটা ক্যান্সারের যে রোগী, তার দেহে সর্বশেষ যতটুকু অস্থি মজ্জা আছে সেটা যখন শুষে নেওয়া হয়, তখন তার অবস্থা যা হয়। আমাদের এই দেশের অর্থনীতির উপর এখন ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, এই জিনিসগুলো এতটা চাপ প্রয়োগ করছে যে আমাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে কি হয়, ম্যালথাসের সূত্র কি বলে, কিংবা আমাদের এই দেশের নেক্সট পরিণতিটা কি, এই ব্যাপারে ওয়ার্ল্ড ব্যাংক ধরেন 2024 সনে 23 সনে কি ফোকাস দিয়েছিল যে আমরা কোথায় যাচ্ছি। মনে আছে যে স্বয়ং প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে আমরা একটা দুর্ভিক্ষের মুখোমুখি হতে চলেছি। এটা 2024 সনে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এই কথা বলেছিলেন। এর কারণ হলো 2023 সনে এরকম একটা দুর্ভিক্ষের ব্যাপারে কিন্তু ফোকাস করা হয়েছিল। আর যখন দুর্ভিক্ষ হয় তখন সেখানে সামাজিক অপরাধ মারাত্মকভাবে বেড়ে যায়, আরও হাজার এরকম সমস্যা বেড়ে যায়। তো সেই সমস্যাগুলো এখন চারিদিক থেকে যেভাবে কিলবিল করছে, আর ঠিক সেই সময়টাতে আমরা রাষ্ট্রপতি কে হবেন এটা নিয়ে মাথা ঘামাচ্ছি। জুলাই যোদ্ধারা কি ভাতা পাবেন, মানে আর জুলাই জাদুঘরে কার মূর্তি দেওয়া হলো, কার মূর্তি দেওয়া হলো না, কার মূর্তি নামানো হবে, কার মূর্তি উঠানো হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা ফাইট করছি।